হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজ 5th সেপ্টেম্বর 2020। ভারতবর্ষের জন্য এক বিশেষভাবে উল্লেখযোগ্য দিন আজ শিক্ষক দিবস। সমগ্র জাতি শ্রদ্ধার সঙ্গে আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে সারা দেশ যখন শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে, তখন আমার হঠাৎ করে মনে পড়ল দু তিনটে উল্লেখযোগ্য সংবাদের প্রতি। বেশি দিনে পুরনো নয়, 14th অগস্ট, জাস্ট গত মাসে একটি সংবাদ খুব বহুল প্রচারিত কাগজ বর্তমান কাগজের ফার্স্ট পেজে খুব বড় করে ছাপা হয় যে খবরটি, সেই খবরটি আমাকে অনুপ্রাণিত করেছে আজকের এই নিবেদনটি আপনাদের সামনে রাখতে। আমি সুব্রত সিদ্ধান্ত, আমি বার্জার পেইন্টসের ডিভিশনাল সেলস ম্যানেজার ছিলাম। গত বছরে রিটায়ার করেছি। কর্পোরেট হাউসের 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক, রাইট? সেখানে চাকরি করে যে মানসিকতা তৈরি হয়েছে, সেই মানসিকতা এই 14th আগস্টের খবরটি যখন পড়লাম আমাকে ভাবতে বাধ্য করলো। ওই মানসিকতা, ওই কর্পোরেট কালচারের মানসিকতা যে আমি তো আফটারঅল বাঙালি, এই রাজ্যের বাসিন্দা, আমরা কোথায় যাচ্ছি। আসুন খবরটাতে যাই। খবরটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বড় দপ্তর বন সহায়িকা পদে 2000 লোক নিয়োগ করবেন। তার জন্য তারা পদ্ধতি মেনে বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিজ্ঞাপনের এগেনস্টে আবেদন করেছে 20 লক্ষেরও বেশি যুবক। সেখানে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র 8 পাস। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত বয়স থাকলেই হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দারা সেখানে আবেদন করতে পারেন। মূলত পুরুষদের জন্য বন সহায়িকা কাজ কি বা কাজের ধরন কি না, জঙ্গলে হাতি তাড়াতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, জঙ্গল পাহারা দিতে হবে, এছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের টুকিটাকি কাজকর্ম। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কাজটা বা চাকরিটা কিন্তু একদমই চুক্তি ভিত্তিক, পার্মানেন্ট জব নয়, এবং বেতন আরও উল্লেখযোগ্য, মাসে 10,000 টাকা। আমি যদি ব্রিফ করি, 2000 ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন 8 পাস, 10,000 টাকা মাসে মাইনে, চুক্তিভিত্তিক কাজ হবে জঙ্গলে হাতি তাড়ানো, বৃক্ষরোপণ করা, জঙ্গল বা অরণ্য পাহারা দেওয়া এবং টুকিটাকি কাজকর্ম ফরেস্ট ডিপার্টমেন্টের। 20 লক্ষ আবেদন করেছে। এ পর্যন্ত ঠিক আছে, বেকার সমস্যায় জর্জরিত দেশ, এ আর নতুন কি কথা যেটা বলবার জন্য আজকের এই বিশেষ দিনটাকে আমি বেছে নিয়েছি। যেটুকু সামান্য শিক্ষার আঁচড় পেটে পড়েছে, আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে লজ্জায়। আমার মনে হলো যে সুশীল সমাজ, প্রাজ্ঞ সমাজ, বুদ্ধিজীবী শিক্ষিত যে সমাজ, আমাদের যে গর্ব যে আমরা অত্যন্ত সংস্কৃতি মনস্ক, অত্যন্ত শিক্ষিত জাতি, আমরা বাঙালি জাতি, আমার মনে হয় তাদের সবারই একটু বিবেক দংশন হওয়া উচিত। এই খবরটি শুনে শেষে যে কথাটা বলছি আমি, সেটা হচ্ছে এই 20 লক্ষ পোস্টের মধ্যে যে দরখাস্ত, 20 লক্ষ আবেদনকারী বা আবেদনপত্র, তার মধ্যে অসংখ্য যুবক আছেন যারা কিনা উচ্চশিক্ষিত, যারা গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, মাস্টার্স করেছেন, ডক্টরেট করেছেন, ইঞ্জিনিয়ারিং, MBA, BBA তো আছেই। ভাবতে পারেন শিক্ষিত সমাজ আজ
শিক্ষক দিবস পালন করছেন। সকাল থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ হ্যাপি শিক্ষক দিবস, হ্যাপি টিচার্স ডে। পাশাপাশি কেমন যেন কন্ট্রাডিক্টরি, বেখাপ্পা লাগছে না এই খবরটা শুনতে? খবরটা মন গড়া খবর না, আমি খবরটা কেটে রেখে দিয়েছি। বর্তমানের হেডিংটা বোধহয় পড়া যাচ্ছে। হ্যাঁ, এই বড় সংবাদটি প্রথম পাতায় একেবারে উল্লেখযোগ্য স্থানে ছাপা হয়েছে বর্তমান কাগজে। থ্যাংক ইউ বর্তমান এই জাতীয় সংবাদ প্রচারের জন্য। আরও উল্লেখযোগ্য এই খবরটা নিয়ে কিন্তু তারপর থেকে অন্যান্য কোনো মিডিয়া চর্চা করেনি। সকলে ব্যস্ত অন্য বিষয় নিয়ে, যাতে তাদের স্বার্থ, তাদের নিজস্ব যে চ্যানেলের বক্তব্য সেটাকে জোরালোভাবে প্রচার করতে পারে। আমার কাছে কথা হচ্ছে যে, না কথা না, এটা আমার বোধহয় একটা অনুমান, আমার ভুল হতে পারে। আমার মনে হচ্ছে যে হয়তো আমি প্রলাপ বকছি, ভুল বকছি। প্রাজ্ঞ সমাজ, শিক্ষককুল আমাকে মার্জনা করবেন। আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত শিক্ষক জাতিকে আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। আমার স্বর্গীয় পিতৃদেব শিক্ষক ছিলেন। মোর দেন 30 years হি ওয়াজ এ টিচার গ্রামের হাই স্কুলে। 1984-এ উনি চাকরি থেকে অবসর নেন, 55-এ মানে 50-এর দশকে চাকরি শুরু করে। বাবার পরিচয়টা এই জন্য দিলাম যে আমি জ্ঞান হওয়ার পর থেকেই শিক্ষক, শিক্ষা, স্কুল, এসব চর্চা, এসব আলোচনা, এসব শব্দ শুনেই বড় হয়েছি। আমার যেটা বিনম্র প্রশ্ন শিক্ষক জাতির কাছে, সেটা হচ্ছে আমরা কোথাও একটা মস্ত বড় ভুল করছি না তো? দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যদি সেটাকে আরো ছোট করে আনি, আরো মোটা করে বুঝতে চাই, তাহলে আমাদের রাজ্যে প্রায় শিক্ষকই তো আছেন কয়েক লক্ষ। কারণ টোটাল গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছেন অলমোস্ট 10 লক্ষ, 10 lakhs। আর আমাদের টোটাল পপুলেশন হচ্ছে নিয়ারলি 10 কোটি, 10 কোটির কাছে ছুঁই ছুঁই। তার মানে 10 কোটি জনসংখ্যা যদি হয়, আমি অ্যাভারেজ যদি ধরে নিই, তার 1% হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের রাজ্যে, ইনক্লুডিং টিচার্স। এবং টিচার্সও প্রায় 1.5-2 লক্ষ। প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত কিছু ধরে। অবশ্যই বেসরকারি যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলস আছে আমি তা ধরছি না। তো 1% চাকরি পাওয়ার জন্য, ওই যে 1% টোটাল পপুলেশনের 1% গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেই দলে নাম লেখানোর জন্য আমাদের রাজ্যের এই হাইলি কোয়ালিফাইড ছেলেরা, যুবকরা এত লালায়িত কেন? এই কেন প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কি শুধুমাত্র গভর্নমেন্টের? আমরা কি শুধুমাত্র আঙুল তুলব আমাদের সরকারের দিকে? সরকার তো দেখুন, সরকারের ত্রুটি থাকে, সমস্যা থাকে, লিমিটেশনস আছে, তার মধ্যে দিয়ে কাজ করতে হয়। বিরুদ্ধবাদীরা অনেক আঙুল তুলবেন, খুব স্বাভাবিক। কারণ যারা পাওয়ারে থাকে, সত্তায় থাকে, তাদেরকে মানুষ প্রশ্ন করে, সেটা স্বাভাবিক। গভর্নমেন্টও বোঝে যে আত্মসমালোচনা করবার জন্য জায়গা রাখতে হবে, আত্মসমালোচনা শুনতে হবে। শিক্ষা তো মানুষের মেরুদণ্ড, এডুকেশন। সেই এডুকেশন, সেই শিক্ষা পেয়ে যে যুব সমাজ তৈরি হচ্ছে, তারা কেন তৈরি হচ্ছে, কি তৈরি করছে? শিক্ষক সমাজ কি তৈরি করছেন? হোয়াট ইজ দ্য আউটপুট? আউটপুট হচ্ছে ওই খবরটি, বর্ণ সহায়কের কাজে মাস্টার্স করে লাইন লাগিয়েছে। এটা কি জাতির লজ্জা নয়? আমি
কোনো কাজ ছোট নয়, আমরা জানি, আমরা প্রত্যেকে বলি, ইটস ভেরি কমন থিং, এই কথাটা প্রত্যেকে বোঝে যে কোনো কাজই ছোট নয়। কিন্তু ওই 10,000 টাকা যে মাসে মাইনে চুক্তিভিত্তিক কাজ, সেখানে তো অর্থ কষ্ট থাকবে। 8 পাস যোগ্যতার যে ক্যান্ডিডেট যেখানে চেয়েছে, সেখানে কেন মাস্টার্সে গিয়ে লাইন লাগাবে? 20 লক্ষ ছেলে, ভাবা যায়? অরণ্য ডিপার্টমেন্টে যারা আধিকারিক, তাদের মাথার চুল খারাপ হয়ে গেছে। তারা তো চিন্তাই করতে পারছে না যে 20 লক্ষ ছেলের ইন্টারভিউ কীভাবে নেবে। শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্টে, ওখান থেকে আমার এক বন্ধু ফোন করলো, সে আবেদন করেছে, ওখানে আবেদন জমা পড়েছে মোর দ্যান 1 লাখ। দিনে যদি ম্যাক্সিমাম 6 ঘন্টা ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে পরে 100 জন ছেলেকে ডাকা যায়। আর 100 জন ছেলের শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টে ইন্টারভিউ করতে সময় লাগবে 1000 দিন, 1000 days অনলি ফর পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমাদের রাজ্যে আরও প্রায় 22-23টা ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকেও তাদেরকে ইন্টারভিউ নিতে হবে। আমাদের মাননীয় বনমন্ত্রী বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। উনি বলেছেন যে প্রয়োজনে ইন্টারভিউয়ের ডেট বাড়ানো হবে এবং শনি রবিবারও ইন্টারভিউ নেওয়া হবে। রাজ্যের 9টি জোনে ভাগ করে নেওয়া হবে সবকটা ডিস্ট্রিক্টকে, এবং ইন্টারভিউতে যারা রেঞ্জার সাহেব বা ডিএফও, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ওরা সবাই থাকবেন। সমস্ত আধিকারিকরাই এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত। ঠিক আছে, এটা ওদের ডিপার্টমেন্ট, স্বাভাবিক। 20 লক্ষ মানুষ যেখানে আবেদন করেছে, বারবার বলে ব্যাপারটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই জন্যই যে ভাবুন আমাদের শিক্ষা ব্যবস্থা কি আউটপুট তৈরি করছে। আমার প্রশ্ন হচ্ছে, অত্যন্ত বিনম্রভাবে, আমার ভুল হলে মার্জনা করবেন, আমার ভুল হতে পারে, কারণ আমি ঠিক শিক্ষা জগতের মানুষ নই। আমি একাডেমিক লাইনে পড়াতে যাইনি, বাবা পড়াতেন, তা দিয়ে আমার তো জ্ঞান হওয়ার কথা নয়। আমি কমন সেন্স থেকে, মোটা মাথা থেকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার না চাকরি জীবনে, যখন আমি বার্জার পেইন্টসে চাকরি করতাম, বার্জার পেইন্টস আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পেইন্ট কোম্পানি, কর্পোরেট কোম্পানি যাকে বলে, বাংলায় সওদাগরি অফিস, মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট? সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি ডিভিশনাল সেলস ম্যানেজার হিসাবে রিক্রুটমেন্ট করবার ক্ষমতা কোম্পানি আমাকে দিয়েছিল। আমি 2003 সাল থেকে প্রায় 2019 সাল পর্যন্ত অসংখ্য, প্রায় 2000 ছেলেকে আমি ইন্টারভিউ করেছি, যারা প্রাইভেট প্লেসমেন্ট এজেন্সির কাছ থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসতো ইন্টারভিউ দেওয়ার জন্যে। ক্লান্ত হয়ে পড়তাম, বিরক্ত লাগতো যে এরা কারা, কাদের ইন্টারভিউ নিচ্ছি, দে আর কোয়ালিফাইড। কারণ আমরা বেসিক কোয়ালিফিকেশন চেয়ে পাঠাতাম যে অ্যাটলিস্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্রাজুয়েট গাই। তাদেরকে কোনো বিটকেল প্রশ্ন করতাম না, কখনোই জিজ্ঞাসা করিনি ভুলেও যে হোমার কত সালে জন্মেছিলেন, দান্তে কি ভাষায় লিখতেন, শেক্সপিয়ার কত শতাব্দীর মানুষ, উনি কি করতেন। না, সাধারণ, অতি সাধারণ প্রশ্ন, নাম কি, বাড়ি কোথায়, যেগুলো তার রেজুমেতে লেখা আছে। শুধু বুঝতে চাইতাম যে ও স্বাভাবিক কথাটা স্বাভাবিকভাবে বলতে পারে কি না। ভ্যাবা চাকা খেয়ে যেতাম, বিরক্ত লাগতো, কার সাথে কথা বলছি। অথচ তারা দূর থেকে আসতো, কেউ কাটোয়া, কেউ আলিপুরদুয়ার, কেউ বাঁকুড়া, কেউ শান্তিপুর, কেউ রানাঘাট, দূর দূরান্ত থেকে, কলকাতার ছেলে তো থাকতোই। তারা ইন্টারভিউ দিতে এসেছে, তাদের ড্রেস সেন্স নেই। কোম্পানি কখনো বলতো না যে একেবারে মানে টাই কোট পরে পারফিউম লাগিয়ে এসো। স্বাভাবিক পোশাক ইন্টারভিউয়ের, জানে না, জানে না। 10 জনে 6 জন জানে না, 7 জন জানে না যে প্রপার অফিসিয়াল ড্রেস কোডটা কি হওয়া উচিত। সেলসে ইন্টারভিউ দিতে চলে এসেছে, MA পাস,
বাধ্য হয়ে ভাবতাম যে এত দূর থেকে এসেছে, কি ভাববে। জিজ্ঞাসা করতাম, ইংরাজি বলতে পারেন? বলে, ইংরেজি বলতে পারি না, কিন্তু বুঝতে পারি। লিখতে, হ্যাঁ লেখাটাতে কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করুন, আমরা ওই অফিসে বাইরে, বাইরে বলতে আমার চেম্বারের বাইরে জুনিয়রদের বলতাম কাগজ দিয়ে বসিয়ে দাও, অ্যান্ড আপনি কিছু লিখুন নিজের সম্পর্কে ইংরেজি ভাষায়, রাইট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। আধ ঘন্টা 40 মিনিট আমরা তাড়াইতাম না, লিখুন, নো প্রবলেম। 2 পাতা 2.5 পাতা লিখে আনতো, জুনিয়র অফিসারাই চেক করতো, করে 29টা বানান ভুল, 37টা বানান ভুল, 23টা বানান ভুল। সেন্টেন্স কি লিখেছে পড়ে মানে করতে পারতাম না। ওকেই ডাকতাম যে আপনি পড়ে বলুন যেটা কি লিখতে চেয়েছেন। কন্ডিশন, মনে হতো এরা কারা, তখন বুঝতে পারতাম না। আফটার মাই রিটায়ারমেন্ট আমি বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করলাম, ওয়াই এই জাতীয় ক্যান্ডিডেটের সংখ্যা এত বেশি। আমার যা হয় চাকরি সুবাদে বহু মানুষের সাথে আলাপ হয়েছে। আমি এই বঙ্গের মানুষ, এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি। স্বভাবতেই তার মধ্যে কিছু স্কুল টিচার, কলেজে পড়ান বন্ধুবান্ধব আছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম। বিভিন্ন স্কুলে যেতে আরম্ভ করলাম, কলেজে যেতে আরম্ভ করলাম, খোঁজ খবর নিলাম। এটা নিয়ে আমার কেমন যেন একটা অনুসন্ধিৎসু মানসিকতা তৈরি হলো। বোঝার চেষ্টা করলাম কি হয় আসলে। আমি আবার আজকের এই বিশেষ দিনটিতে স্মরণ করে, আমার শিক্ষক কুলকে অভিযোগ করা বা কাঠগড়ায় তোলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য শিক্ষক জাতির সামনে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে একটি আয়না ধরা। দেখুন আপনাদের মুখটা। সমগ্র জাতি বিশ্বাস করে শিক্ষকরা জাতির পিতা। গ্রামের মানুষ, মফস্বলের মানুষ, সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, যারা নিজেরা হয়তো লেখাপড়া শেখার সুযোগ পায়নি, তাদের সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়েছে এই আশায়, ভরসায় যে মাস্টারমশাইরা শিক্ষিত মানুষ, আমার মেয়েকে, আমার ছেলেকে নিশ্চয়ই লেখাপড়া শেখাবেন। আমি জানি স্পুন ফিডিং করা যায় না, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি তো খানিকটা তৈরি করা যায়। আমরাও তো একটু স্কুল কলেজে পড়েছি, মনে আছে কিছু মাস্টারমশাই পড়ানো প্রচণ্ড ভালো লাগতো, অ্যাট্রাক্ট করতো। কলেজে গিয়ে যখন লেজ গোজাতে আরম্ভ করলো, তখনও কিছু প্রফেসরের ক্লাস বাদ দেওয়া যাবে না, বিড়াল ডাকা যাবে না। 70-এর দশকে কলেজে ভর্তি হয়েছি, তখনও খারাপ মাস্টারমশাই ছিলেন, ভালো মাস্টারমশাইও ছিলেন। আমি জানি এখনো অসংখ্য ভালো সার্থক ছাত্র দরদি, ছাত্রকে সন্তান মনে করে দায়িত্ব নিয়ে পড়াতে চান, পড়ানোর চেষ্টা করেন, এরকম শিক্ষক অসংখ্য আছে সমস্ত সেগমেন্টে, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গাতে। কিন্তু পাশাপাশি আমি খুব দৃঢ়তার সাথে, ভেরি ক্যান্ডিডলি, যাকে বলে ভেরি স্পেসিফিক্যালি বলতে চাই, অসার্থক, অযোগ্য, দায়িত্ব জ্ঞানহীন মাস্টারমশাই বা শিক্ষকও কিন্তু প্রচুর, যারা নামে বাই প্রফেশন দে আর টিচার্স, দে আর হাইলি কোয়ালিফাইড। স্কুল সার্ভিস কমিশন ক্র্যাক করেই তারা এসছেন, কলেজ সার্ভিস কমিশন ক্র্যাক করেই তারা এসেছেন, তাদের একাডেমিক রেজাল্ট উল্লেখযোগ্য, ভীষণ ভালো। এই ভালো প্রাজ্ঞ পণ্ডিত মানুষরা যখন দায়িত্ব জ্ঞানহীন হয়ে যান, দায়িত্ববোধ সম্পর্ক থেকে সরে আসেন, চেতনা থেকে সরে আসেন, রবি ঠাকুরের ভাষায় ওই শিক্ষাটাকে শুধু বহন করে বেড়ান, বাহন করেন না। আমার এই আঙুলটা তাদের দিকে,
কেন পড়াবেন না? কেন সামহাউ সিলেবাসটা কমপ্লিট করতে পারলেই দায়িত্বটা শেষ? কেন দোষ দেবেন গভর্নমেন্টকে? কেন দোষ দেবেন ওই ম্যানেজিং কমিটিকে? আরে আপনি যদি একটু ভালো করে পড়াতে চান, আমি জানি পলিটিক্যাল ডিস্টারবেন্স আছে, ছিল, থাকবেও। আমার বাবা, আমার স্বর্গীয় পিতৃদেব, যিনি 30 বছর পড়িয়েছেন, 1955-এ জয়েন করেছিলেন 30 টাকা বেতনে। সারা জীবন কখনো পেট ভরে খেতে পাননি, অন্যের কষ্টে দিন কেটেছে, অন্য চিন্তা চমৎকার ছিল। সেই ভদ্রলোককেও নোংরা রাজনীতির শিকার হতে হয়েছিল তার অবসরের আগে। বা সেই সময়ে স্কুলে অনেক শিক্ষক এবং স্থানীয় রাজনীতিবিদরা বলেছিলেন, পণ্ডিত সিদ্ধান্ত নিরপেক্ষ মানুষ, নিরপেক্ষ কেউ হয় না, আইদা পক্ষে অথবা বিপক্ষে। উনি যখন নিরপেক্ষ, তার মানে উনি আমাদের বিপক্ষে। অনেক চোখের জল, অনেক বেদনা, অনেক অভিমান নিয়ে বাবা মারা যান 1987-এ। বাবা নিরপেক্ষ হওয়ার অপরাধে তার জীবিতকালে তার পেনশনটা তিনি পাননি, তা অর্জিত পেনশন। তখনও পলিটিক্যাল ডিস্টারবেন্স ছিল, সেটা থাকবে এবং আছে। ওটা নিয়েই আমাদের সমাজ ব্যবস্থা, ওটা নিয়েই চলবে। বাট মাই কোশ্চেন ইজ ভেরি স্পেসিফিক, দ্যাট ইজ, আপনি আমি চেষ্টা করলেই সবসময় সিস্টেমকে চেঞ্জ করতে পারি না। ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট আছে, ট্রুথ বলে কথা চালু আছে, ইফ ইউ ক্যানট চেঞ্জ দ্য সিচুয়েশন, বেটার ইউ চেঞ্জ ইউর সেলফ। আমরা যারা কর্পোরেট সেক্টরে কাজ করেছি, আমরা অলওয়েজ সিস্টেমের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি, মানিয়ে নিয়েছি। আর যদি মানাতে না পেরেছি, তাহলে কোম্পানি ছেড়ে, চাকরি ছেড়ে চলে গিয়েছি। আপনারা তো জায়গাও ছাড়বেন না, চাকরিও ছাড়বেন না, একেবারে ক্র্যাক করেছেন মানেই টোটাল সার্ভিস টেনিওর কমপ্লিট করবেন, সামহাউ সিলেবাসটা কমপ্লিট করবেন, অ্যান্ড আলটিমেট আউটপুট, আপনার প্রতিষ্ঠান থেকে যে ছাত্রটি পাশ করে বেরোচ্ছে, আমি একবারও বলছি না যে সবাই ওই বনসহায়কদের লাইনে নাম লিখিয়েছে। অবশ্যই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সমস্ত সময়ে সমস্ত কালে বেশ কিছু ভালো ছেলে মেয়ে পাশ করে বেরোয় যুগে যুগে। আমার একটা সংবাদের কথা মনে পড়ছে, বেশ কয়েক বছর আগের কথা, বছর 15 তো হবেই, একটি মেয়ে ফার্স্ট হয়েছে মফস্বলে। অ্যাজ ইউজুয়াল সমস্ত সংবাদ জগতের মানুষরা, সাংবাদিকরা তাদের বাড়িতে গিয়ে হাজির। সে কী করে এত ভালো রেজাল্ট করলো, কতক্ষণ সে পড়তো, কিভাবে পড়তো, সে কি টিপস দেবে আগামী ছাত্রীদের জন্য। সাংবাদিকের প্রশ্নের উত্তরে খবরটি বেরিয়েছিল আনন্দবাজারে। বাজারি সংবাদ বলে এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। এই জাতীয় সংবাদ সব কাগজেই বেরোয়, কাগজকে আঙুল তুলে নিজের দোষ ঢাকা দেওয়া যাবে না, যায় না। মেয়েটি বারবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে তার বাবা মার প্রতি, বাবা মার উৎসাহের প্রতি সে কৃতজ্ঞতা জানাচ্ছে, স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যে আমি স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের কাছেও খুব কৃতজ্ঞ। আর আমি এতক্ষণ পড়তাম, এত ঘন্টা পড়তাম, টিভি দেখতাম না, মাঝে মাঝে খেলতে যেতাম, বই পড়তে ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি, যেরকম বলে ভালো স্টুডেন্টরা। সাংবাদিক মহোদয় তাকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছে যে তোমার প্রাইভেট টিউটর, গৃহশিক্ষক কজন ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেয়েটি আমতা আমতা করে বলছে আমার টোটাল 6 জন গৃহশিক্ষক ছিলেন। আর ইংরেজিতে বাবা পড়াতেন, কারণ বাবা তো কলেজে ইংরেজি পড়ান। ও, তো 6 জন গৃহশিক্ষক,
তারপর বাবা কলেজে ইংরেজি পড়ান, উনি নিজে ইংরেজিটা পড়াতেন তার কন্যাকে। খুব ভালো কথা, খুব ভালো কথা। সাংবাদিক তারপর লিখছেন কাগজে, তাহলে ওই স্কুলের রোলটা কি? যে স্কুলের মেয়েটি ফার্স্ট হয়েছে, সেই মেয়েটির ফার্স্ট হওয়ার পেছনে স্কুলের অবদান কতখানি? তাহলে কি স্কুলের ফাংশন, রোল শুধুমাত্র ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করা, তার রেজিস্ট্রেশন, তার অ্যাডমিট কার্ড, তার মার্কশিট ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করা? মার্জনা, জল খেয়ে করবেন, মার্জনা করবেন। সরি। স্কুলের ফাংশন তাহলে কি? ছাত্রীটি তার কৃতজ্ঞতা বশে স্কুলের মাস্টারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাহলে স্কুল যদি দাবি করে যে আমরা পড়িয়েছি, তাহলে ওয়াই দ্য প্রাইভেট টিউটার্স আর দেয়ার? বড় প্রশ্ন জাগে না? এবং এই ব্যবস্থাটা যুগে যুগে হয়ে আসছে। একটা কথা অনস্বীকার্য, যারা ভালো স্টুডেন্টস, ইনফ্যাক্ট তারা ভালো কারণ তারা নিজেরা ভালো, তারা মেধাবী, তারা পড়াশোনা করে, তারা সিনসিয়ার, ডেডিকেটেড, এবং বাড়িতেও সামহাও পড়াশোনা করবার পরিবেশটা থাকে। বাবা মা অনেক সময় গৃহশিক্ষক অ্যাফোর্ড করতে পারেন। তার বাইরেও অবশ্যই অনস্বীকার্য ব্যতিক্রমী কিছু ভালো ছাত্রছাত্রী থাকে যারা অত্যন্ত দরিদ্র, দুর্বল আর্থিকভাবে, বাবা মা অশিক্ষিত। সেরকম ছেলে মেয়েকেও দেখা গেছে যারা অসাধারণ রেজাল্ট করেছে। উইথ ডিউ রেসপেক্ট, আমরা তো দেখেছি যে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ডিফারেন্টলি এবল যাদেরকে বলি, সেরকম ছেলে মেয়েও, আমার কাছে একটি খবর কাটা আছে, আমি অবাক হয়ে পড়েছি। অনেককে বলি যে ইউপিএসসি উত্তীর্ণ হয়েছে একটি মেয়ে, যে চোখে দেখে না, ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেছে এবং শুনে 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 ও ডিস্ট্রিক্ট কালেক্টর হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে। তার মানে কি, ওই মেয়েটি ভালো, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত রকম ডেডিকেটেড। ওকে কেউ দিশাটা দেখিয়েছে। আমি আইপিএস এর কথা যখন উঠলো, আইএএস এর কথা যখন উঠলোই, তো এই যে ইউপিএসসি যে পরীক্ষা অ্যারেঞ্জ করে, আইএএস, আইপিএস, আইএফএস, এই সমস্ত যে পরীক্ষাগুলি আছে, দেখুন এই পরীক্ষাগুলো তো গভর্নমেন্ট সার্ভিস অফকোর্স, কিন্তু এটা আলাদা। এটা একটা আলাদা প্যাশনের জায়গা, আলাদা প্যাশনেট স্টুডেন্টস যারা, তারা ওই পরীক্ষায় সামিল হয়। ওদেরকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ দে আর ভেরি স্পেশালি ডেডিকেটেড, অসাধারণ পরিশ্রম করে, বুদ্ধির প্রয়োগ করে, নিজেকে ফোকাস করে, নিজের আত্মবিশ্বাস তৈরি করে, তবে ওরা ওই ইউপিএসসির অ্যাসপিরেন্টস হয়। আমি কথা বলতে চাইছি অ্যাবাউট জেনারেল স্টুডেন্টস, যাদের সংখ্যা আমাদের রাজ্যে বা আমাদের দেশে 80%, 85%, 90% জেনারেল স্টুডেন্টস ফার্স্ট কোর্সে গ্র্যাজুয়েশন করে, হায়ার সেকেন্ডারি করে কন্টিনিউ করতে পারে না, মাধ্যমিক পড়ে আর ফার্দার পড়াশোনা এগোতে পারে না। তাদের কি হবে? আসলে দেখুন, আমি এতক্ষণ কথা বলছি একটাই কারণে, সেটা হচ্ছে আমার চিন্তাটা হচ্ছে ওই গুড স্টুডেন্টসদের নিয়ে নয়, লিমিটেড 10-15% স্টুডেন্টসদের নিয়ে হয় নয়। কারণ আমি জানি ওই 10-15% স্টুডেন্টস ওরা নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলবে, ওদের কোনো দিশা দেখাতে হবে না, ওরা ক্যারিয়ার কনসাস। যে ছেলেটি বা যে মেয়েটি আলটিমেটলি আইএএস কোয়ালিফাই করে, তাকে দিশা দেখাতে হয় না, ওর মাইন্ডসেট, গোল নিজে
ডিসাইড করে। কিন্তু সাধারণ ছেলেমেয়েরা, মফস্বলের ছেলেমেয়েরা, সিটি বয় যারা, সিটি স্টুডেন্টস যারা, তাদেরকেও অতটা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ কলকাতা শহরে অসংখ্য অপরচুনিটিস আছে, ওপেনিং আছে। আমার মনে হয় কলকাতা শহরের ছেলেমেয়েরা অতখানি সরকারি চাকরির জন্য লালায়িত নয় যতটা আমাদের মফস্বলের ছেলেরা, মেয়েরা। মফস্বলের ছেলে মেয়েদের মধ্যে কি তাহলে আত্মবিশ্বাস কম? আমার মনে হয় তা নয়, আত্মবিশ্বাস ওদের আছে। ওই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার, খুঁচিয়ে দেওয়ার, আগুনটা জ্বেলে দেওয়ার লোক নেই, যেটা করতে পারতেন এই সমস্ত ছেলে মেয়েদের শিক্ষকরা। আমি বারবার রিপিট করছি, দিশা। অ্যাটলিস্ট আমি জানি ক্লাস 8 পর্যন্ত আমাদের রাজ্যে পাস ফেল প্রথা সম্ভবত নেই, ভুল হলে মার্জনা করবেন। আমি প্রথমেই বলেছি আমি শিক্ষা জগতের মানুষ নই। তো ক্লাস 8 পর্যন্ত যদি পাস ফেল প্রথা না থাকে, তাহলে 9, 10-এ গিয়ে খুব বেশি কড়াকড়ি করার জায়গা থাকে কি? আমাদের স্কুলে কি খুব বেশি প্রচুর ক্লাসরুম থাকে? থাকে না। যে আমি ক্লাস 9-এ গিয়ে আমি 50% স্টুডেন্ট যা ফেল করেছে পরীক্ষায়, ভালো লেখেনি, গুছিয়ে লেখেনি, অ্যাপ্রোপ্রিয়েট আনসার করেনি, ফেল করিয়ে দিলাম, থাক 70 জনের মধ্যে 30 জন বসে থাক। তাহলে পরে 8-এ থেকে স্টুডেন্টসরা তো আবার এগিয়ে আসছে, তাদের কোথায় বসতে দেওয়া হবে? আমি জানি স্কুলের এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। ক্লাস 10-এ গিয়েও তাই, আলটিমেটলি এদেরকে মাধ্যমিকে পাঠিয়ে দিতে হয়। মাধ্যমিকেও যে খুব একটা ফেল করার ব্যাপার আছে, একেবারে কিচ্ছু না লিখলে আলাদা কথা। মাধ্যমিকে তো ফেল করলে, শুনেছি একটা কথা সমাজে চালু আছে যে ফেল করলে নাকি লোকে টিকিট করে দেখতে আসবে তুই ফেল করলি কিভাবে। ব্যঙ্গ করার কিছু নেই। অনেক সময় প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেটির যে কি নিদারুণ কষ্টে তাকে চলতে হয়, মেয়েটিকে চলতে হয়, যারা দেখেছে তারা জানে, আমি জানি, কারণ আমি নিজেও জন্মেছি, বড় হয়েছি, যেটুকু লেখাপড়া শিখেছি প্রত্যন্ত গ্রামের থেকেই। আমি নিজেও ফ্রি প্রাইমারি স্কুলে স্টুডেন্ট, চটবগলে স্কুলে যেতাম, থালা থাকতো স্কুলের ব্যাগে, কারণ লঙ্গরখানার খিচুড়ি খেতে হবে। 60-এর দশকে মিড ডে মিল কনসেপ্ট ছিল না। আবার 60-এর দশকে চালের দাম এমন ছিল, তখনকার হাই স্কুলের মাস্টারমশাইরা বাড়িতে চাল কিনতে পারতেন না ভাত খাওয়ার জন্য, ফলে দুমুঠো ভাতের জন্য স্কুলে যেতেই হতো করে, ব্যাগে করে। আর একটা কথা বলে রাখি অত্যন্ত বিনম্রভাবে, আমি অনেক কথা বলছি, এই কথাগুলো খুব প্রাসঙ্গিক, কারণ তাহলে পরে রিলেট করতে সুবিধা হবে আমি কেন, কোন অ্যাঙ্গেল থেকে আসলে কি বলতে চাইছি। বার্জার পেইন্টসের চাকরিতে, বার্জার পেইন্টস খুব অর্গানাইজড, খুব সিস্টেমেটিক পেইন্ট কোম্পানি, খুব ডিসিপ্লিনড পেইন্ট কোম্পানি। কলকাতায় হেডকোয়ার্টার, আগে নাম ছিল ব্রিটিশ পেইন্টস। এই বার্জার পেইন্টসে চাকরিতে আমি কখনো, ওখানে এভরি মান্থ বাজেট করতে হয়, কর্পোরেট কোম্পানি বলেছে, আমি কোনোদিন ফেল করিনি। 2003 সাল থেকে প্রায় চাকরির শেষ পর্যন্ত আমি যে ডিপার্টমেন্টে কাজ করতাম, আমার পারফরমেন্স ছিল অ্যাক্রস দ্য কান্ট্রি আনটাচেবল। ইট ওয়াজ এ রেকর্ড পারফরমেন্স। বারংবার হেড অফিস থেকে আমাকে সম্মানিত করা হতো, ইউ আর এ চ্যাম্পিয়ন পারফর্মার। আমি কোনো বিজনেস স্কুল থেকে পাশ করিনি, সেই সুযোগ হয়নি, সেই সুযোগটা আমি পাইনি আমার অর্থনৈতিক কষ্টের জন্য। যে কষ্ট ওই আমাকে তাড়িয়ে বেড়ায় এই সাধারণ ছেলেমেয়েরা যখন দেখি যে গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, আর কপালে তবলা বাজাচ্ছে, আর তার বাবা মা ভাবছে
আমার ছেলের সোর্স নেই তো, আমার মেয়ের সোর্স নেই তো, 6টা আঙুলে 9টা আংটি পরিয়ে দিচ্ছে, হাতে কোমরে স্টোন লাগিয়ে ফেলছে ধার দেনা করে। অনেকে প্রতারিত হচ্ছে জমি বিক্রি করে ঘুষ দিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য। এটা তো বার্নিং ইস্যু আমাদের রাজ্যের, আমাদের দেশেরও। আর আমাদের শিক্ষিত প্রাজ্ঞ মাস্টারমশাইরা দেখে শুনে অন্যের নামে দোষটা চাপিয়ে দিয়ে দিনটা কাটিয়ে দিচ্ছেন। সামহাউ আই হ্যাভ টু কমপ্লিট মাই সিলেবাস। আমার বিনীত প্রশ্ন, আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য সিলেবাস উঁচু ক্লাসের স্টুডেন্টদেরকে একটু কি দিশা দেখানো যায় না মাস্টারমশাই? যে শোনো বাবা, গভর্নমেন্ট জব খুব লিমিটেড, 1-2% লোকের জন্য, তার বাইরে অসংখ্য প্রফেশন আছে, অসংখ্য ব্যবসা আছে, সরকারের ডিপার্টমেন্ট আছে লোন দেওয়ার জন্য। পিবিএসএসডি পশ্চিমবঙ্গ সরকারের এক উল্লেখযোগ্য দারুণ অর্গানাইজড একটা ডিপার্টমেন্ট আছে, যাদের শাখা ডিএম অফিস, জেলা পরিষদ, পঞ্চায়েত, বিডিও অফিস পর্যন্ত প্রসারিত আছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, যাতে তারা নিজেরা কোনো দক্ষতার ট্রেনিং নিয়ে নিজেরা কিছু করতে পারে। চাকরির দুয়ারে গিয়ে ডাক খটখটায়, ওই বনসেবক হবার জন্য মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা পকেটে লুকিয়ে নিয়ে অ্যাপ্লিকেশন না করে, সিভিক পুলিশের লাইনে গিয়ে না দাঁড়ায় একটি এমবিএ করা ছেলে, কলকাতা কর্পোরেশনের 4র্থ শ্রেণীর কর্মচারী হওয়ার জন্য মাস্টার্সরা গিয়ে যেমন লাইট না লাগায় কয়েক লক্ষ ছেলে মেয়ে, কাগজে আমরা পড়েছি প্রত্যেকে। যথারীতি শিক্ষক কুলের কাছ থেকে কোনো হেলদোল পাইনি, শুনিনি সেভাবে। তাই আমি বিনীতভাবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, শিক্ষকরা তো শিক্ষকই, আমি নিবেদন করব, দয়া করে আপনারা উঁচু ক্লাসের স্টুডেন্টদেরকে, কলেজের স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট একটা সেমিনার করে, একটা ওয়ার্কশপ করে, সামহাও ওদেরকে গ্যাদার করে ওদেরকে দিশা দেখান, ওদেরকে বলুন যে ভালো পেইন্টিং করে প্রতিষ্ঠিত হওয়া যায়, ভালো মিউজিশিয়ান হয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, ভালো কার্পেন্টার হয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়, ফার্নিচার পলিশের ওয়ার্কশপ করে প্রতিষ্ঠিত হওয়া যায়, গ্রিল কারখানা করে প্রতিষ্ঠিত হওয়া যায়। এছাড়া বহুবিধ ব্যবসা আছে, বহুবিধ প্রাইভেট সেক্টরের চাকরি আছে, সে সংগঠিত ক্ষেত্রে হোক অসংগঠিত ক্ষেত্রে হোক। আপনারা দেখান, আপনারা বোঝান, আপনারা বলুন দয়া করে। তাহলে আমার মতো এই অর্বাচীন হয়তো এই শিক্ষক দিবসের এই যন্ত্রণার কথা, এই মর্ম যন্ত্রণার কথা শেয়ার করতো না সবার সাথে। এনিওয়ে, আমি মাস্টারমশাইদেরকে আবার আমার প্রণাম জানাই। আমি ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এই কথাগুলো বলবার জন্য, এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে যাচ্ছে, আমি এই কথাগুলো বলবার জন্য আমি এই কথাগুলো যেভাবে বললাম এটা বলতে চাইছি না। কাউকে সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে হয়, এবং আমি নিজে কি করতে পারি তার জন্য শপথ নিতে হয়, প্রতিশ্রুতি নিতে হয়। আমি যেটা বললাম যে আমি কর্পোরেট হাউসে চাকরি করেছি, তার আগে আমি আরও 4-5টা কোম্পানিতে ব্যাটিং করেছি। আমি কখনো সরকারি চাকরি দুয়ারে খটাইনি। আমার কথাগুলো বারবার বললে খারাপ শোনাচ্ছে, মনে হচ্ছে যেন আমি নিজের ঢাক পেটানোর জন্য বলছি। না, নো মাই ডিয়ার, আমি বারবার আমি আর আমার কথাটা বলছি এই জন্য আমার নিজের বিশ্বাস, যেমন নিজেকে একটু বেচা দরকার, আমি কে সেটা বলবার জন্য, আর আমি কি করতে চাই সেটা বলতে চাই খুব সুস্পষ্টভাবে,
যে আমার আগামী দিনের যে ভিডিওগুলো আমি করব, আগামী ভিডিওগুলোতে হয়তো সেখানেও আসবে এই শিক্ষা ব্যবস্থার কথা। কারণ এই শিক্ষা ব্যবস্থাতে যে সমস্যাটা আছে, সেই সমস্যাটাকে ডিস্টিংক্টলি এস্টাবলিশড না করতে পারলে আমি বলতে পারবো না, বুঝিয়ে বলতে পারবো যে তোমরা কি কি করতে পারো। ইয়েস, আই ওয়াজ এ ভেরি সাকসেসফুল সেলস পিপল। সেলস এ জয়েন করে জীবনে অনেক প্রতিষ্ঠিত হওয়া যায়, অনেক টাকা বেতন উপার্জন করা যায়, অন্য অনেক ছেলেকে চাকরিতে নিয়োগ করার সুযোগ পাওয়া যায়, দেশ বিদেশ ঘুরে অনেক জ্ঞান অর্জন করা যায়। বই পড়ে যেমন জ্ঞান অর্জন হয়, ভালো নাটক দেখে, ভালো চলচ্চিত্র দেখে, তেমনি বিদেশ বিভূতিতে গিয়েও না অনেক জ্ঞান অর্জন করা যায়। দুবাইতে মরুভূমি কেমন না দেখলে বোঝা যায় না। চায়নাতে দ্য গ্রেট ওয়াল অফ চায়না কেমন, কি বিশাল, ওটা ঠিক বই পড়ে উপলব্ধি করা যায় না। হয়তো জ্ঞানটা হয়, কিন্তু দ্যাট ইজ নট এভরিথিং। আমি বলবো, আমি শেখাবো হাউ টু বিকাম এ সাকসেসফুল সেলস পিপল, হাউ টু বিকাম এ সাকসেসফুল প্রফেশনাল। জীবনে কিভাবে সফল হতে হয়, সাফল্য কি জিনিস। আর শিক্ষা ব্যবস্থাকে দোষ না দিয়ে, কাউকে দোষ না দিয়ে, সমালোচনা হয়তো করা দরকার, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য দায়িত্বটা নিজেকেই নিতে হবে। ইয়েস, নিজেকেই নিতে হবে। তুমি হয়তো চাইলেই 98% বা পার্সেন্টাইল আসবে না তোমার, আমি জানি। তুমি চাইলেই তুমি হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হতে পারবে না, সেকেন্ড হতে পারবে না, প্রথম 10 জনে, প্রথম 20 জনে, প্রথম 100 জনের মধ্যে তোমার নাম থাকবে না। সো হোয়াট, ইউ ক্যান বিট দেম আলটিমেটলি। Why and how? Look, my dear, people will respect you for who you are, not for whose son or daughter you are, whose brother or sister you are, whose uncle you are, whose wife you are. You must have your own identity. That's very important. Very important. সেটা হতে গেলে out of the box, out of the syllabus, comfort zone বাইরে গিয়ে you have to calculate, you have to search, you have to think, and you have to believe. हमें करना है, हमें करना है। আমি অনেকক্ষণ কথা বললাম, একটু ভিডিওটা লম্বাই হয়ে গেল, কারণ এই প্রফেশনের সঙ্গে আমার প্যাশন জড়িয়ে আছে। All through my life, I was a successful man because I was very much passionate, determined. I had to do it. আমি তোমাদেরকে শেখাতে চাই। সমগ্র মাস্টারমশাইদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সব ইয়াংস্টারদের আমার শুভেচ্ছা আজকের এই শিক্ষক দিবসের। সবাই মিলে আমরা চেষ্টা করি এই নিদারুণ অসময়ে, করোনা আমাদের মাথার উপরে আকাশ ভেঙে দিচ্ছে, ভাঙতে আরম্ভ করেছে। আসুন আমরা সবাই মিলে সুস্থ থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। নমস্কার।